ভারত এবং চীন আবারও সীমান্তে পরস্পরের বিরুদ্ধে বন্দুক তাক করেছে। সত্যিকার অর্থে বন্দুক নয়, বিমান তাক করেছে, অন্তত চীন। অরুণাচল প্রদেশের ভারতের দখলে থাকা চীনের ভূখণ্ড উদ্ধারের জন্য এই তৎপরতা, এমন খবর পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে। এপাশে পাকিস্তানও তার লাইন অফ কন্ট্রোল, যেটা সীমান্ত রেখা, যেটা সেখান থেকে তাদের ভূখণ্ড উদ্ধারের জন্য ভারতের উপর চাপ সৃষ্টি করছে। অর্থাৎ সীমান্তে পাকিস্তান তাদের অবস্থান এবং তৎপরতা বাড়াচ্ছে, এমন খবর পাওয়া যাচ্ছে। এই অবস্থায় ভারত ভারী চাপে পড়েছে, সে কথাও পরিষ্কার। এপাশে মক্কা চুক্তি যেটা হলো পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের ভেতরে, এই চুক্তির ফলে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে সামরিকভাবে যতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে, তার চেয়েও আরও বেশি লাভবান হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে শোনা যাচ্ছে। এবং আলোচনাটা এভাবেই হচ্ছে যে পাকিস্তান হয়ে উঠবে আগামী কয়েক বছরের ভেতরে আঞ্চলিক জ্বালানির কেন্দ্র বা হাব। এরই মধ্যে পাকিস্তান সরকার তাদের রিফাইনারি এবং স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর ব্যাপারে বিভিন্ন কোম্পানিকে নির্দেশ দিয়েছে খুবই দ্রুততর এই ডেভেলপমেন্টের কাজ সম্পন্ন করার জন্য কোম্পানিগুলোকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তার মানে মক্কা চুক্তি কি তাহলে পাকিস্তানের অর্থনৈতিক ভাগ্য বদলে দেবে? পাকিস্তান আসলে কতটা যেতে পারবে? একই সাথে এমন কথাও শোনা যাচ্ছে পাকিস্তান তাদের মেডিকেল ট্যুরিজম বাড়ানোর বিশেষ উদ্যোগ নিয়েছে। আগামী 1-2 বছরের ভেতরেই এই মেডিকেল ট্যুরিজম থেকে বছরে $10 বিলিয়ন পাকিস্তান আয় করতে চায়। আসলে পাকিস্তান এই অর্থনৈতিক আয়োজন কতটা সক্ষমতার সাথে সুসম্পন্ন করতে পারবে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজ ইনসাইটের আজকের আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো বললাম, বিশেষ করে ভারত চীন সীমান্তে উত্তেজনা এবং সম্ভাব্য সংঘর্ষের পরিস্থিতি, এপাশে ভারতের ব্রিক্স সম্মেলন, সেখানে চীনের প্রেসিডেন্টের যোগদান, পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনা এবং পাকিস্তানের আঞ্চলিক জ্বালানির হাব হয়ে ওঠার সম্ভাব্য গল্প, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। ভারতের অরুণাচল প্রদেশ, এটা আমরা শুধু শুনেই আসছি, কিন্তু এই অরুণাচল প্রদেশের একটা অংশ বা সেখানে চীনের ভূখণ্ড রয়েছে, এইভাবেই কিন্তু চীন দাবি করে এবং সেখানে তাদের অবস্থানও আছে। একটা অংশ কিন্তু চীনের ভেতরে আছে। এই অরুণাচল প্রদেশে সম্প্রতি খুব রিসেন্ট চীন আবার বিমান মোতায়েন করা শুরু করেছে। যেন তেন বিমান মোতায়েন না, একেবারে সরাসরি J-20 অর্থাৎ J-10C-র কথা যে আমরা শুনি, 4.5 জেনারেশনের বিমান, এর চেয়েও আধুনিক অর্থাৎ একেবারে 5th জেনারেশনের ফাইটার জেট হচ্ছে J-20। এই J-20 একেবারে স্টেলথ প্রযুক্তির বিমান, খুবই কার্যকর বিমান। এই প্রযুক্তির বা এই সক্ষমতার কোনো বিমান ভারতের হাতে কিন্তু নেই। এই J-20 বিমান ভারতের অরুণাচল প্রদেশের কাছাকাছি, একেবারে সীমান্তের কাছাকাছি মোতায়েন করেছে চীন। শুধু এই বিমানই মোতায়েন করেনি, একেবারে অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা LAC, ল্যাক, এই LACর কাছাকাছি চীন এয়ার স্ট্রিপ অর্থাৎ বিমানের রানওয়ে তৈরি করছে এবং হেলিপ্যাড তৈরি করছে। এত কাছে বিমানের রানওয়ে এবং হেলিপ্যাড তৈরির আর কোনো কারণ নেই। এখান থেকে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর করে চীন যে বিদেশে বিমান পরিচালনা করবে এমনটাও না, শুধুই টার্গেট একটা ভারত। কেন? চীনের বক্তব্য হচ্ছে ভারতের অধীনে বা ভারতের দখলে চীনের একটা বিস্তীর্ণ ভূখণ্ড রয়েছে, এটা এই অরুণাচল প্রদেশেই। অর্থাৎ অরুণাচল প্রদেশের বিরাট ভূখণ্ড ভারতের দখলে রয়েছে, যেটা চীন নিজেদের ভূখণ্ড বলে দাবি করছে।
এই ভূখণ্ড উদ্ধারের জন্য তারা সীমান্তে তৎপর হয়েছে এবং ভারতের কাছ থেকে চাইলে তো আর ভারত এই ভূখণ্ড দিয়ে দেবে না, আলটিমেটলি যুদ্ধের প্রশ্ন আছে। এই যুদ্ধ করার প্রস্তুতি হিসেবেই J-20 মোতায়েন করেছে, এয়ার স্ট্রিপ নির্মাণ করছে এবং হেলিপ্যাড নির্মাণ করছে। শুধু তাই না, পরিস্থিতি এখন এমন যে দুই দেশের ভেতরে বড় রকমের উত্তেজনা তৈরি হয়েছে এবং যে কোনো সময় সংঘাত সংঘর্ষ লাগতে পারে এমন আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। এই খবর বিভিন্ন মিডিয়াতে এসেছে। আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের 12-13 তারিখে ভারতের রাজধানী দিল্লিতে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে। এই ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও দাওয়াত দেওয়া হয়েছে। এ নিয়ে যদিও ভারতের সাথে বাংলাদেশের কিছুটা টানাপোড়েন চলছে, দেখা যাক সেটা কোথায় গিয়ে শেষ হয়। তো এই ব্রিক্স সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগ দেবেন বলে কথা রয়েছে। এর আগে অর্থাৎ এখন থেকে জাস্ট 1 মাস পরে ভারতে এই ব্রিক্সের সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগ মুহূর্তে ভারতের সাথে চীনের এই অরুণাচল প্রদেশের ভূখণ্ড নিয়ে সীমান্তে বেশ বড় রকমের উত্তেজনা দেখা দিয়েছে এবং সেখানে J-20 বিমান মোতায়েন করছে চীন, একেবারে সাধারণ কোনো ব্যাপার না। এবং আমরা দেখলাম 2-1 দিন আগেই চীন কিন্তু বিমান থেকে পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র ছুড়ে পরীক্ষা চালিয়েছে এবং সেই বিমানকে, পরমাণুবাহী যে বিমান, সেই বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, পরীক্ষা চালানো হয়েছে, সেই বিমানকে আবার এসকর্ট দিয়েছে J-20 বিমান। তার মানে চীনের এক ধরনের প্রস্তুতি ভেতরে ভেতরে চলছে। আমরা যখন অরুণাচল প্রদেশে চীনের J-20 বিমান মোতায়েন বা রানওয়ে তৈরি, হেলিপ্যাড তৈরি এগুলো দেখি এবং তাদের পরমাণু মহড়া দেখি, আবার অন্যান্য ক্ষেপণাস্ত্র ড্রোনের মহড়া দেখি, তখন হয়তো 2-2 4 এই যোগ মিলে যায়, যোগফল মিলে যায়। এটা ভারতকে টার্গেট করেই কি তাহলে? এরই মধ্যে ভারত বলেছে যে ব্রিক্স সম্মেলনের আগে সীমান্তে চীনের সাথে এই ধরনের উত্তেজনা কোনো মতে কাঙ্ক্ষিত নয়, সীমান্তে শান্তি প্রয়োজন। এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল তিনি বক্তব্য রেখেছেন এ ব্যাপারে। তার মানে বিষয়টা নিয়ে কিন্তু একেবারে চুপচাপ বসে নেই, ভারত এই সীমান্ত উত্তেজনা ডিফিউজ করার, নিরসন করার চেষ্টা করছে। যতদূর বোঝা যাচ্ছে যে চীন এই মুহূর্তে বিমান শক্তি নিয়ে বিশেষ করে যেভাবে প্রস্তুত হতে পারবে, অন্যান্য শক্তির কথা বাদই দিলাম, যেভাবে প্রস্তুত হতে পারবে ভারত কিন্তু তার ধারে কাছেও যেতে পারবে না। সেক্ষেত্রে সীমান্তে চীনকে মোকাবেলা ভারতের জন্য এক ধরনের বিরাট বড় পরীক্ষা, বিরাট বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। খুব সাম্প্রতিক কিছু ঘটনা যদি দেখি, 2020 সালে এই লাদাখ সীমান্তে, অরুণাচল সীমান্তে সব জায়গায় ভারতের সাথে চীনের গোলযোগ হয়েছে এবং লাদাখ সীমান্তে চীনের সেনাদের হামলায় ভারতের অন্তত 20 জন সেনা মারা গেছিল। পরবর্তীতে খবর পাওয়া যায় যে চীনেরও 4 জন সেনা মারা গিয়েছে। সীমান্তে চীনের কাছে যে ভারত অনেকটা অসহায় বা দুর্বল, এটা কিন্তু পরিষ্কার। আর বিমান বাহিনীর প্রশ্ন, বিমান সক্ষমতা, বিমান শক্তির প্রশ্ন যদি আসে, সেটা তো আরও অনেক বড় ব্যাপার। কারণ চীনের হাতে এই মুহূর্তে J-10C, J-20 এবং J-35 যে বিমান আছে, এই বিমান ভারতের কাছে তো দূরে কথা, আমেরিকার বিমান শক্তিও নাকি চীনের এই বিমান শক্তির কাছে খুব একটা লাখসই নয়। বিশেষ করে J-35 যে বিমানটা তৈরি করেছে চীন, সেটা আমেরিকার F-35 এর চেয়েও আধুনিক এবং অনেক বেশি শক্তিশালী। এই পরিস্থিতিতে ভারতের পক্ষে সীমান্তে চীনকে মোকাবেলা করা একেবারেই কঠিন ব্যাপার এবং ব্রিক্স সম্মেলনের আগে এই ধরনের ঘটনা ভারতের জন্য মারাত্মক রকমের অস্বস্তিকর। এমনও কথা সামাজিক মাধ্যমে খবর বেরিয়েছে যে চীন নাকি ব্রিক্স থেকে ভারতকে বের করে দিতে চায়। তার মানে ব্রিক্সে ভারত আছে বটে, কিন্তু ভারতকে নিয়ে সম্ভবত চীন খুব একটা স্বস্তিতে নেই। যদি এই সামাজিক মাধ্যমের খবর সত্যি হয়ে থাকে, তাহলে ধরে নিতে হবে পাকিস্তান এবং ভারতের ভেতরে এই মুহূর্তে
মারাত্মক রকমের সামরিক এবং রাজনৈতিক টানাপোড়েন আছে। আমরা যা খবরে দেখছি তার চেয়ে ভেতরের খবর অনেক বেশি জটিল। আমরা বিমান শক্তির কথা যদি বলি তাহলে আমরা 2025 সালে অর্থাৎ গত বছর পাকিস্তানের সাথে ভারতের যে সীমান্ত সংঘর্ষ হয়েছিল এবং ভারত যে পাকিস্তানের উপর আকস্মিকভাবে হামলা করলো এবং পাকিস্তান জবাবে যা করলো তাতে ভারত বড় রকমের মার খেয়েছিল। তাদের বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে পাকিস্তানের J-10C এই ধরনের বিমানের হাতে, আর সেখানে J-20 J-35 এগুলো তো আরও অত্যাধুনিক বিমান। সুপ্রিয় দর্শক, ভারত চীন সীমান্ত উত্তেজনা এবং সম্ভাব্য সংঘর্ষের বিষয়ের পর আমরা এবার একটু পাকিস্তানের দিকে নজর দিতে চাই। পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব যে মক্কা চুক্তি করেছে, এরপর সবার কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আসলে পাকিস্তান কি পাচ্ছে? পাকিস্তান কি বিশেষ কোনো সুবিধা পাচ্ছে সৌদি আরবের কাছ থেকে? এখনও সরাসরি এই রকম কোনো চুক্তি হয়নি পাকিস্তানের সাথে সৌদি আরবের, বা প্রকাশ্যে আসেনি। যে চুক্তির বলা যাচ্ছে যে সৌদি আরব পাকিস্তানে এই চুক্তির পর এত ইনভেস্ট করবে বা এত এই চুক্তি করছে বা পাকিস্তানকে এত বিলিয়ন ডলার দিচ্ছে, এরকম কোনো কিছু না। তবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাষাভাবে নানা খবর পাওয়া যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে সৌদি আরব পাকিস্তানে বিপুল অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে, বিশেষ করে সামরিক খাতে তো বটেই, অস্ত্র উৎপাদন সামরিক খাত তো বটেই, এর পাশাপাশি তেল, গ্যাস, অয়েল রিফাইনারি এ সমস্ত কাজে। আর এর পাশাপাশি তুরস্ক পাকিস্তানের সাথে গ্যাস এবং তেল এর খনি অনুসন্ধান এবং এর রিগিংয়ের যে সমস্ত কার্যক্রম, বিশেষ করে সমুদ্র এলাকায় অফশোরে, সেই কাজগুলো তুরস্ক করবে। তার মানে জ্বালানি খাতে পাকিস্তান বড় রকমের একটা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, একথা পরিষ্কার। এবং এরই ধারাবাহিকতায় পাকিস্তান সরকার দেশটির বিভিন্ন তেল কোম্পানি, জ্বালানি কোম্পানি যারা জ্বালানি খাতে কাজ করছে তাদেরকে জরুরি ভিত্তিতে নির্দেশ দিয়েছে আগামী 2 মাসের ভেতরে তাদের স্টোরেজ, রিফাইনারি সিস্টেম, এই সমস্ত অনেক কিছু ডেভেলপ করতে, আপগ্রেড করতে, এবং এই আপগ্রেড করার জন্য চুক্তি করতে। বিভিন্ন কোম্পানি, বড় বড় যে সমস্ত বিদেশি বা বড় বড় কোম্পানি আছে তাদের সাথে চুক্তি করে এই আপগ্রেডেশনের কাজ শুরু করতে। আগামী 3 বছরের ভিতরে টোটাল আপগ্রেডেশনের কাজ কমপ্লিট করে ফেলতে হবে। এবং যদি সময় মতো এই সমস্ত কোম্পানি তাদের আপগ্রেডেশনের কাজ করতে পারে, সম্পন্ন করতে পারে, তাহলে পাকিস্তান সরকারের পক্ষ থেকে প্রণোদনা অর্থাৎ ইনসেন্টিভ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তার মানে পাকিস্তান অ্যাকচুয়ালি তুরস্ক, সৌদি আরব বা উপসাগরীয় আরব দেশগুলোর কাছ থেকে বড় রকমের একটা সুবিধা পেতে যাচ্ছে তেল, গ্যাস এই লাইনে, এই সেকশনে। বলা হচ্ছে যে সৌদি আরব বা কাতার, কুয়েত এই সমস্ত দেশ পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে বিপুল পরিমাণে অপরিশোধিত তেলের রিজার্ভার গড়ে তুলতে চায়, পাকিস্তান সরকারকে সেইভাবে বলছে, এবং রিফাইনারি। এই কাজে পাকিস্তানকে তারা অর্থ সহযোগিতা দেবে, দিয়ে পাকিস্তানে এই সমস্ত অপরিশোধিত তেল পাকিস্তান আনবে বা পাকিস্তানকে দেবে তারা, এখানে রিফাইন হবে, পাকিস্তান নিজের চাহিদা পূরণের পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক মার্কেটে সেটা বিক্রি করবে। পাকিস্তান আগামী কয়েক বছরের ভেতরে জ্বালানি খাতের একটা বড় হাব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই রকম একটা পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে। এই মক্কা চুক্তি পাকিস্তানকে সৌদি আরব বা আরও কিছু আরব দেশের কাছে অনেক বেশি ঘনিষ্ঠ করে তুলবে আগের চেয়েও। আর তুরস্কের সাথে তো পাকিস্তানের যে সম্পর্ক আছে, সেই সম্পর্কের ধারাবাহিকতায় পাকিস্তানের উপকূলীয় অঞ্চল, এই অঞ্চলে তুরস্ক তেল গ্যাসের অনুসন্ধান করবে এবং তেল গ্যাস পেলে তারা পাকিস্তানকে সেগুলো ডেভেলপ করা, সেগুলো উত্তোলন করা, সেগুলো প্রসেস করার সমস্ত সব কিছু ব্যবস্থা করে দেবে। তার মানে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের ভেতরে যে মক্কা চুক্তি হয়েছে, এই চুক্তি কিন্তু শুধুমাত্র সামরিক খাতেই সীমাবদ্ধ থাকছে না, এর ধারাবাহিকতায় এই 3 দেশের ভেতরে জ্বালানি সেক্টরে একটা বড় রকমের সহযোগিতা গড়ে উঠবে, মোটামুটি সেটা ধারণা করা যাচ্ছে এবং তাদের তৎপরতা দেখে সেটা বোঝা যাচ্ছে।
এদিকে পাকিস্তান আবার ঘোষণা করেছে যে তারা মেডিকেল ট্যুরিজম খাতে বড় রকমের তৎপরতা চালাবে, বিনিয়োগ করবে এবং সস্তায় উন্নত মানের চিকিৎসা দেওয়ার বিনিময়ে আগামী 2-1 বছরের ভেতরেই বছর অন্তত $10 বিলিয়ন ইনকাম করবে। এইরকম একটা প্রজেক্ট, এরকম প্ল্যান তারা হাতে নিয়েছে। বাস্তব কথা হচ্ছে, যখন মানুষের হাতে পয়সা থাকে, অর্থ থাকে, তখন কিন্তু অনেক পরিকল্পনা তার পক্ষে বাস্তবায়ন করা সহজ হয়। পাকিস্তান এই মুহূর্তে আরব দেশগুলোর যে আস্থা অর্জন করেছে বা যে ভরসার প্রতীকে পরিণত হয়েছে, এই সুবিধাটা কাজে লাগিয়ে বিপুল পরিমাণে বিনিয়োগ টানতে পারবে, আকর্ষণ করতে পারবে এবং এই বিনিয়োগগুলো তার মেডিকেল ট্যুরিজম, জ্বালানি হাব থেকে শুরু করে আরও আঞ্চলিক অনেক কিছুর একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রে পাকিস্তানকে পরিণত করে দেবে। পাকিস্তান নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, এমনটাই মনে হচ্ছে। তাতে ধারণা করা হচ্ছে পাকিস্তান যে বেশ গত কয়েক বছর ধরে অনেক সংকটের ভেতরে ছিল, বিশেষ করে আর্থিক সংকট এবং জ্বালানি সংকট ছিল তাদের অনেক বড় সমস্যার কারণ। এই আর্থিক সংকট এবং জ্বালানি সংকট থেকে পাকিস্তানের সরকার মনে হয় উত্তরণের দিকে যাচ্ছে এবং তারা যদি বিনিয়োগ ঠিকমতো পায় এবং তারা যদি পরিকল্পিতভাবে এই বিনিয়োগগুলোকে কাজে লাগাতে পারে, তাহলে তারা আর্থিক ক্ষেত্রে আসলে ডেভেলপমেন্ট ঘটাতে পারবে, সে কথা মনে হয় বলার আর অপেক্ষা রাখে না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই। এই যে ভারত এবং চীন দুই দেশের সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এই উত্তেজনা কি নতুন করে কোনো আঞ্চলিক সংঘাতে রূপ দিতে পারে বলে মনে হচ্ছে? ভারতের পক্ষ থেকে কিন্তু এই উত্তেজনা নিরসনের একটা চেষ্টা হচ্ছে। আপনাদের কি মনে হয়, ব্যাপারটা কি খুব সহজে মিটমাট হবে, নাকি চীন বিশেষ পরিস্থিতির সুযোগ নিয়ে অরুণাচল প্রদেশের ভূখণ্ড উদ্ধারের চেষ্টা করবে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।